নমস্কার স্যার। নমস্কার স্যার। এটা বলো, যখন ব্লাস্ট হয়েছিল তখন কি তুমি এখানে ছিলে? ইয়েস স্যার, আমার সঙ্গে আরো একজন কনস্টেবল ছিল, হরনা। ওর প্রচন্ড আঘাত লেগেছে, এখনো হসপিটালে ভর্তি। তুমি এখানে পৌঁছলে কি করে? স্যার আমরা নাইট ডিউটিতে ছিলাম, এখান দিয়ে যাচ্ছিলাম, তখনই একটা চিৎকার শুনতে পেলাম। আমরা ওকে দেখতে পাইনি। এখানে পৌঁছে আমরা কিছু করতে যাওয়ার আগেই বোম ব্লাস্ট হয়ে গেল। একটা কথা বলো আমায়, যখন তুমি এখানে এসেছিলে তখন তুমি এখান থেকে কাউকে যেতে দেখেছিলে বা পালাতে দেখেছিলে? হ্যাঁ স্যার, আমি ওকে তাড়াও করেছিলাম, কিন্তু ও পালিয়ে গেল। ও আমার আগেই ছিল, কিন্তু জানি না কেমন করে অদৃশ্য হয়ে গেল। আর এখানে হরনাথের অবস্থা ভালো ছিল না, তাই আমি ওর কাছে ফিরে এলাম। ঠিক করেছো তুমি, গুড ওয়ার্ক। পঙ্কজ, একটু ওদিকটা চেক করো, দেখো বোমের কোনো অবশিষ্ট অংশ পাও কিনা, আর যদি কিছু পাও তাহলে ওটা এভিডেন্সে পাঠিয়ে দাও। স্যার, ডাইনামাইট স্টিক, আর স্যার এতে ব্যাচ নাম্বারও লেখা আছে। অ্যারোডাইনামিক। স্যার হ্যাঁ, এটা কিছু একটা চকচক করছে। দেখি একটু। দয়া, এটা তো একটা দাঁত দেখছি, সোনার দাঁত। এক মিনিট, আচ্ছা একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। দয়া, দেখো এতে কিছু লেখা আছে। হ্যাঁ স্যার, NK লেখা আছে। এনকে? আচ্ছা, এটা মরে যাওয়া লোকটার নামের ইনিশিয়াল নয় তো? হতেই পারে দয়া। এটা আবার হয়নি তো এই নামে যে আছে তাকে কিডন্যাপ করা হয়েছে? আর যদি কিডন্যাপ হয়ে থাকে স্যার, তো ওর বাড়ির লোক নিশ্চয়ই কোথাও না কোথাও কিডন্যাপ হওয়ার রিপোর্ট লেখাবে। হ্যাঁ, চেক করতে হবে, দেখতে হবে যে এই নামের কতজন ব্যক্তি নিখোঁজ হয়েছে। ইয়েস স্যার। লোকাল পুলিশ থেকে জানা গেছে যে মিসিং কমপ্লেইন্ট নবীন কুমারের। নবীন কুমারের স্ত্রীর সঙ্গে আমি ফোনে কথা বলেছি। উনি বলেছেন যে এই নবীন কুমারের একটা দাঁত সোনার ছিল। আচ্ছা স্যার, এই নবীন কুমার কে? শহরের বাইরে ওনার একটা পেইন্টের ফ্যাক্টরি আছে, আর কিছুদিন আগে ওনার একটা নিউজ কভারেজ ছিল। নিউজে? কি ব্যাপারে স্যার? কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। আচ্ছা দেখো, এই নবীনের বাড়ির ঠিকানা আমি তোমাকে পাঠিয়েছি, আর তাছাড়া ওনার স্ত্রীকেও এই বিষয়ে আমি জানিয়েছি। আর যদি আমার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে অভিজিৎ, নিশ্চয়ই মিডিয়ার লোক ওখানে তোমার আগে পৌঁছে যাবে। অনেক ঝামেলা আছে, সামলে নিও। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। ইয়া, হ্যাঁ, নবীন কুমারের বাড়ি যেতে হবে। স্যার অ্যাড্রেস পাঠাচ্ছেন। নবীন কুমার মুর্দাবাদ! 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 নবীন কুমার। স্যার স্যার স্যার, আপনি কি এক নবীন মিনিট, কুমারকে পরে, arrest পরে। দেখেছেন স্যার? পরে বলছি। স্যার, CID পরে আপনারা আমাদেরকে কাজ করতে দিন, প্লিজ। কিছু বলুন না। আপনারা দেখি, সরে যান, যেতে দিন দেখি। সরে যান, সরে যান বলছি। দেখুন, এই সব কিছু বন্ধ করুন আপনারা। দাঁড়ান। নাটক? স্যার, নাটক তো নবীন কুমার রচিয়ে রেখেছে আমাদের এই শহরে। স্যার, ওরা সবাই নবীন কুমার মারা গেছেন। হি ইজ নো মোর। এই লোকটা মেরেছে আমার স্বামীকে। খুনি এরা সবাই। এবার বলবে নাকি জেলে ঢুকিয়ে দেবো? বলো, কেন করছো এইসব? স্যার, আমরা মারিনি স্যার।
স্যার নবীন কুমারের রঙের ফ্যাক্টরি আছে স্যার, যেখানে প্রতিদিন 1000 টনেরও বেশি বিষাক্ত আবর্জনা নদীতে ফেলা হয় স্যার। স্যার আমরা তো আন্দোলনকারী, আমরা ওনার এগেনস্টে আন্দোলন করছি স্যার। বিশ্বাস করুন আমরা ক্রিমিনাল নই, আমরা সোশ্যাল ওয়ার্কার স্যার। মিথ্যে কথা, মিথ্যে বলছে। হুমকি দিয়ে রেখেছিল এই আমার স্বামীকে, রোজ রোজ হুমকি দিত। না স্যার, আমি কোনো ধমকি দিতাম না, সে তো কোনো অন্য লোক স্যার। কারা? কাদের কথা বলছো? স্যার ওরা সেই সব লোকগুলোই যারা সোশ্যাল সার্ভিসের নামে খারাপ কাজ করে, ল ইন অর্ডারের মিসইউজ করে স্যার। স্যার আমি আর আমাদের প্রোটেস্টার্স আমাদের মধ্যে কেউ নয় স্যার। কি ধরনের হুমকি আসতো আপনার স্বামীর কাছে? কি হয়েছিল? এ নাও চা। আরে বাহ, গরম গরম চা। আচ্ছা ওই এনজিওটার কি হলো? ওই এনজিও তো বিরক্ত করে মারছে, ফ্যাক্টরিতে ওয়ার্কার্সদের কাজ করতে দিচ্ছে না। এখন তো জল অনেক দূর গড়িয়ে গেছে, মনে হচ্ছে পুলিশকে ডাকতে হবে। শোনো, বাহ নবীন বাবু, আপনাদের মতো সৎ লোক আবার পুলিশদের কাছে যাচ্ছে নাকি? তুমি ভেতরে কি করে এলে? আপনাকে মনে করাতে এসেছি যে আপনি যেটা করছেন সেটা ভুল করছেন। এখনো সময় আছে, শুধরে যান। শাট আপ, বেশি তর্ক করো না, এখন এই ঘর থেকে বেরিয়ে যাও। আই সেড গেট আউট। আর কোথায় কোথায় ঢুকতে দেবেন না, আর কাকে কাকে আটকাবেন। আমাদের মতো লোক আপনাদের মতো লোককে ভয় পায় না, বুঝতে পেরেছেন? আর কেন জানেন? কারণ আমরা আপনাদের মতো খারাপ কাজ করি না। আজ তো আমি আপনার ঘরে ঢুকেছি, যদি আপনি আপনার স্বার্থের জন্য অসহায় মানুষদের জীবন নিয়ে খেলা যদি বন্ধ না করেন, তাহলে আপনার ফ্যাক্টরিতেও ঢুকবো। তোমাদের মতো গুন্ডাদেরকে না আমি সিধে করতে পারি, আর এই ফালতু ধমকিগুলো না অন্য কাউকে গিয়ে দেবে। আমার যা করার আমি তাই করব, আর তোমার যা করার করে নাও। আমি ধমকি দিচ্ছি না, বোঝাচ্ছি। যদি এই উল্টোপাল্টা কাজ বন্ধ না করেন, তাহলে আপনার ফ্যাক্টরি তো আমি বন্ধ করিয়েই ছাড়ব। তুই আমার ফ্যাক্টরি বন্ধ করবি? হ্যাঁ, ফ্যাক্টরি বন্ধ করবি তুই আমার? শোনো, শোনো প্লিজ, প্লিজ তুমি শান্ত হও, আর আপনি ওকে বিরক্ত করা বন্ধ করুন। আপনি যান এখান থেকে প্লিজ। প্লিজ বলছো তুমি একে? হ্যাঁ, আমি তোকে লাথি মেরে বার করে দেবো। চল। এটা কোত্থেকে আওয়াজ এলো? দেওয়ালে লেখা ছিল, শুধরে যাও নয়তো আর বাঁচবে না। আর শেষ পর্যন্ত মেরে ফেললো এরা নবীনকে। এই লোকটা মেরে ফেলেছে আমার স্বামীকে। বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি স্যার। যে করেছে তাদের কথা স্যার বলো। নিশ্চয়ই, কেন বলবো না স্যার। স্যার ওনার জন্যই তো আজকে আমরা ফেসেছি স্যার। স্যার আমরা প্রোটেস্টার, আমরা সোশ্যাল এনভায়রনমেন্টের জন্য প্রোটেস্ট করি স্যার। স্যার ওরা অনেকটা নিচে নামতে পারে স্যার। চিনতে পারবে তাদের? নিশ্চয়ই, কেন নয়, কিন্তু আমাদের সেফটির কি স্যার? ওরা অনেক খারাপ লোক স্যার। ডোন্ট ওয়ারি, তোমার কিছু হবে না। শুধু নামেই সোশ্যাল ওয়ার্কার, ওরা ক্রিমিনালস। ওরা তিনজনে ক্রিমিনাল? আর এটা তুমি কি করে জানলে? আমি কি, এটা সবাই জানে যে ওদের উপর কতগুলো কেস চলছে। সবসময় ওরা বেলেই বাইরে এসেছে স্যার। ওই মানুষটা নিজেকে পরিবেশের রক্ষাকর্তা বলে, নেচার গার্ডিয়ান। স্যার সবার প্রথমে ওই দিন কর। নবীনের মতো লোকের সব জায়গায় শত্রুই থাকবে স্যার। ওই বলে না স্যার, যেমন কর্ম তেমন ফল। তার মানে হ্যাঁ? কি বলতে চাইছো তুমি? কত নিরীহ মানুষের জীবন নষ্ট করেছে ও। হতে পারে তাদের মধ্যে থেকে কেউ বদলা নিয়েছে। তাদের মধ্যে কেউ কেন, বরং আমি তো বলছিলাম যে প্রতিশোধ তুমি নিয়েছো, তুমি ওকে মেরেছো। না স্যার, আমার সাথে ওর কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। আমি ওকে কেন মারবো? কারণ নবীনের কার্যকলাপে তুমি ক্ষুব্ধ ছিলে। কেন? স্যার যদি আমায় এরম কিছু করতেই হতো, তাহলে আমি অনেক আগেই করে ফেলতাম। নবীন না জানি কত বছর ধরে আমাদের পরিবেশ দূষিত করছিল। তোমরা নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছো মিস্টার নবীন মারা গেছে শুনে। অন্য কেউ তোমাদের কাজ করে দিয়েছে কি? না স্যার, আমার ওর প্রতি কোনো মায়া ছিল না, কিন্তু আমি ওকে মারিনি। আমরা কি করে বুঝবো যে তুমি সত্যি বলছো? স্যার যে সময়ের কথা আপনি বলছেন, ওই সময় আমি ইউনিভার্সিটিতে লেকচার দিচ্ছিলাম। আপনি চাইলে ওই প্রফেসর দেশাইয়ের সঙ্গে কথা বলতে পারেন। ওই সময় আমি ওখানেই ছিলাম। স্যার পল্লবী, ওকে প্রায় দিনই দেখা যায় নিউজে কারুর না কারুর সাথে ঝগড়া করতে। স্যার সোশ্যাল ওয়ার্কের ফিল্ডে আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করুন ওর ব্যাপারে, সবাই জানে যে ও কিরকম, ও নিজের টিম দিয়ে কিরকম উল্টোপাল্টা কাজ করায়। হ্যাঁ তো আমি ট্রেড অ্যাকাউন্ট করি, সোজাভাবে বললে লোকে বুঝতে পারে কই। কিন্তু আমি সোজা পয়েন্টে আসছি। আমাদের মনে হয় তুমিই ওকে খুন করেছো। ম্যাম আপনার এটা যদি মনে হয়, তাহলে আপনার এবং আমার দুজনেরই টাইম ওয়েস্ট করছেন। ম্যাম একটা কথা,
আমি কোনো ক্রিমিনাল নই। কিন্তু আমরা তো এটা শুনেছি যে আপনি রোজই কোনো না কোনো একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে থাকেন। স্যার ব্যাপারটা হলো কি, যদি কোনো সৎ লোক সাহস করে সত্যের পিছনে দাঁড়ায় না, তো মানুষ ভয় পেয়ে যায়, সহ্য করতে পারে না, বিশেষ করে যদি সে একটা মেয়ে হয়। আপনি তো জানেনই সোসাইটির কি মেন্টালিটি। তাই নাকি? আমার তো আপনার মেন্টালিটি ঠিক মনে হয় না। কেন? শুধুমাত্র এই জন্যই যে আমি কাউকে ভয় পাই না? আপনাকেও নয়। এই জন্য আমি ক্রিমিনাল হয়ে গেলাম? এমনিতেও আমি কাল রাতে নিউজ লাইভের ডিবেটে ছিলাম, আপনি চাইলে চেক করতে পারেন। আমি চাইলেও নবীনকে খুন করতে পারতাম না। ম্যাডাম, আপনি কিন্তু এই কাজটা নিজের লোকদের দিয়েও করিয়ে থাকতে পারেন। তো ঠিক আছে, আপনার যদি এত কনফিডেন্স থাকে তো প্রুফ করে দিন, আপনি পাঠিয়ে দিন আমাকে জেলে। আর ওই প্রকাশ, ও প্রতিদিনই কাউকে না কাউকে গালিগালাজ করে নিজের সোশ্যাল ব্লগে। যারা পলিউশন ছড়াচ্ছে স্যার ও লোকদের উস্কায়, খেপিয়ে দেয় তার বিরুদ্ধে। আমি ঘরেই ছিলাম স্যার, নিজের ব্লগ লিখছিলাম, যেমন সবসময় লিখি। প্রত্যেকবারের মতো সবাইকে উস্কাচ্ছিলেন, তাদের ব্রেন ওয়াশ করছিলেন নবীনের মতো লোকেদের বিরুদ্ধে। কি স্যার, নবীনের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, আর প্রকৃতির জন্য আমি অ্যাওয়ারনেস স্প্রেড করতেই থাকি। ব্যক্তিগত শত্রুতা না থাকলে তোমার সবকটা ব্লগে নবীনের নাম কেন থাকে? তাও টপ 4-5 জনের মধ্যে। কালকেও যে ব্লগটা লিখেছিলে সেখানেও নবীনের নাম ছিল না? হ্যাঁ স্যার, নবীনের নাম ছিল ওখানে। আর এই কথাটা আমি লুকোবই বা কেন? ও খারাপ লোক ছিল, কিন্তু এর মানে তো এটা নয় যে আমি ওকে খুন করে দেবো। কেন? কেন মারবে না? এরকম লোকেদের তো তুমি ভীষণ ঘৃণা করো, তাই না? তোমার মনে হচ্ছে তোমার পরিশ্রম বিফলে চলে যাচ্ছে, আর তারপরে নবীনকে এত বোঝানোর পরেও নবীন পরিবেশ দূষিত করে দিচ্ছিল, আর সেই জন্য তুমি রেগে যাও আর তারপরে নবীনকে শেষ করে দাও। আমি একজন রেসপন্সিবল সিটিজেন স্যার, কোনো ক্রিমিনাল নয় স্যার। আমার কাজ এটাই, আমার ব্লগের মাধ্যমে ঠিক আর ভুলের তফাৎ বোঝানো, কারোর ক্ষতি করা নয়। স্যার, ইন্টারোগেশনে তো কেউই কোনো ভয় পায়নি। হ্যাঁ, কোনো ভয় পায়নি ঠিকই। এই 3 জনের উপর কড়া নজর রাখতে হবে। কেন স্যার? ঠিক, ভয় একটা অদ্ভুত জিনিস। যদি ওই 3 জনের মধ্যে কেউ খুন করে থাকে, তাহলে সে ভয় পেয়ে কিছু না কিছু গন্ডগোল করবেই, কোনো না কোনো ভুল সে নিশ্চয়ই করবে। সারিকা, দেখো এটার উপর কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা, চেক করো। স্যার, এটাতে তো কোনো ফিঙ্গারপ্রিন্টস নেই। কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই? আর ইউ শিওর? 100% স্যার, কোনো ফিঙ্গারপ্রিন্টস নেই, কিন্তু কিছু পার্টিকেলস পেয়েছি। মনে হয় কিছু স্কিন টিস্যুস বা ডেড সেল হবে। ডেড সেলস? তবে এক কাজ করো সারিকা, ওই ডেড সেলস গুলোকে ভালো করে ক্লিন করে রাখো। ওই তো আসবে তো শ্রীমান প্রদ্যুমন, জানো তো সব ব্যাপারেও নাক গলায়, নিশ্চয়ই জিজ্ঞেস করবে। প্লিজ ক্লিন করে রাখো। স্যার, ডায়নামাইটে কোনো ফিঙ্গারপ্রিন্টস তো পাওয়া যায়নি, কিন্তু কোনো একজনের ডেড স্কিন টিস্যুস পাওয়া গেছে, পচা চামড়ার টুকরো। পচা চামড়া? হতে পারে এটা ওই লোকটারই, সেই লোকটা যে লোকটা ডাইনামাইট লাগিয়েছিল। হ্যাঁ স্যার। সালুকে, এই পচে যাওয়া চামড়াগুলোর তুমি ডিএনএ টেস্ট তো করতে পারো, কিছু তো জানা যাবে। বস, পচে যাওয়া চামড়া থেকে ডিএনএ বার করাটা খুব কঠিন কাজ। তোমাকে একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি, যে লোকটি এই ডায়নামাইটটাকে শেষবার ধরেছে ওর স্কিন ডিজিজ আছে, চামড়ার অসুখ, আর সেটাও খুব গুরুতর। এমনিতে দেখে কিছু বোঝা নাও যেতে পারে, কিন্তু বস এই অসুখটা ওকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। তাহলে তো আমরা এর মাধ্যমে ওর কাছে পৌঁছতে পারি। হ্যাঁ, কিন্তু কোনো প্রমাণ তো দরকার। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। হ্যাঁ বলুন। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। কে? ডায়নামাইট ম্যানুফ্যাকচারার বলছিল ওরা রেকর্ড চেক করেছে,
ওই ডায়নামাইট কোনো খনিকে বিক্রি করেছে ওরা। মানে মাইন সাইট? হ্যাঁ, মাইন্ড সাইট। এবার এটা খোঁজ নিতে হবে এই ডায়নামাইট। একটা ডাইনামাইট ওইদিকে লাগাও, ঠিক আছে? আর আরেকটা 50 মিটার দূরে ওইখানে লাগাও। হ্যাঁ স্যার। আর একটা ওইদিকেও লাগাতে পারো। আর আচ্ছা, স্যার। একটা সোজা লাগাও ওইখানে, একদম 50 মিটার দূরে। আর এই 6 সেকেন্ড পরে ব্লাস্টগুলো হবে। ঠিক আছে স্যার। ওকে। আর কোথায় লাগানো যায়? ওইখানে মাঝখানে ফিট করা যাবে কি? এক্সকিউজ মি, আপনার নাম বিনীত? ইয়েস। আপনারা কারা? আপনি এই সাইটের ম্যানেজার? কিন্তু ব্যাপারটা কি বলুন তো? দেখুন বিনীত বাবু, যখন ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে ডায়নামাইট আপনাদের এখানে আসে, মানে এই সাইটে, মাইন্ড সাইটে, সেটার ইনচার্জ তো আপনিই হবেন, তাই না? ইনচার্জ তো আমি, কিন্তু কনসাইনমেন্টের পরে অপারেটর টিমও কিন্তু এটা হ্যান্ডেল করে। আমি এটা একা সামলাই না। আমরা জিজ্ঞেস করেছি আপনাকে যে ডায়নামাইট কে সামলায়। একটু এই ডায়নামাইট স্টিকটাকে দেখুন। আচ্ছা, ব্যাচ নাম্বার দেখে আপনি কি বলতে পারেন এই লটের বাকি ডায়নামাইট স্টিকগুলো কোথায় আছে? স্যার, এটা লাস্ট কনসেলমেন্টের মনে হচ্ছে, এখনো ব্যবহার হয়নি, গুদামে পড়ে আছে। চলো দেখাও। বিনীত, যখন ডায়নামাইটের কনসাইনমেন্ট এখানে আসে, সেটাকে চেক তুমি নিশ্চয়ই করো, তুমি তো ইনচার্জ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স স্যার। আচ্ছা, আপনার এই ব্যাচের কনসাইনমেন্ট নিয়ে কোনো গন্ডগোল মনে হচ্ছে? গন্ডগোল? না না, নর্মালি তো ছিল, যেরকম হয় আর কি। কিন্তু আপনি এটা জিজ্ঞেস করছেন কেন? নর্মাল আছে তো, যেমনটা থাকে। প্রতিটা বক্সে 10টা করে লেখা আছে স্যার। এটা খুলে দেখো তো কতগুলো আছে, গোনো। স্যার, একটা সেট কম আছে স্যার। আচ্ছা, এই ব্যাপারটা কি সেটা কি তুমি এখানেই বলবে, না একটু খাতির টাতির করার পরে মুখ খুলবে? স্যার বলছি, আমি সবসময় এই সেটগুলো জেলেদের বিক্রি করে দিতাম বম ফিশিং এর জন্য। মানে ইল্লিগাল ভাবে ব্যবহার করো এটাকে। আর এটার থেকে 6টা সেট আমি ওদেরকে বিক্রি করেছি। যাকে বিক্রি করেছো তাকে চেনো নিশ্চয়ই? স্যার, ও আমার রেগুলার কাস্টমার ছিল না, ও প্রথমবার এসেছিল। আর আমি ওর মুখটাও ভালো করে দেখিনি, কিন্তু স্যার ওর হাতের চামড়াগুলো অদ্ভুত রকমের হয়ে গেছিল, বোধহয় ও অসুস্থ ছিল। এর মধ্যে কাউকে চেনো? না স্যার, আমার মনে হয় না এদের মধ্যে কেউ ছিল। আরো একবার ভালো করে দেখো, হতে পারে ছদ্মবেশে এসছে। না স্যার, এদের মধ্যে কেউ নাই। ঠিক আছে, হয়তো আবার দ্বিতীয়বার দেখা হবে। স্যার, আমার মনে হচ্ছে যে আমাদের ওই লোকেদের লিস্ট বানাতে হবে যাদের এই ধরনের রোগ আছে। জানি ব্যাপারটা খুব মুশকিলের, কিন্তু ট্রাই তো করা যেতে পারে। না না, ট্রাই তো করতেই হবে দয়া। প্রত্যেকটা বড় বড় হসপিটাল আর ছোটখাটো নার্সিং হোম এবং ক্লিনিকগুলোতে গিয়েও খোঁজ নাও এরকম রোগের পেশেন্টের ব্যাপারে। হতে পারে আমাদের ভাগ্য যদি ভালো থাকে, কিছু প্রমাণ আমরা পেয়ে যাব। স্যার, লেটস গো। দেখুন, এই ধরনের অসুখ হাজার জনের মধ্যে একজনের হয়ে থাকে। বলতে পারেন এই ধরনের পেশেন্টের লিস্ট অনেক বড়। অনেক পেশেন্ট জানতেও পারে, কিন্তু এর চিকিৎসা করায় না। এদের খোঁজা তো খুব মুশকিল। জানি, কিন্তু তবুও আমরা চেষ্টা করতে চাই। এই লোকটাকে পাওয়া আমাদের কাছে ভীষণ প্রয়োজন। দেখুন, আমি বুঝতে পারছি, কিন্তু এনভায়রনমেন্টাল ইনফেকশন কন্টিজিয়াস ডিজিজ, যেটা একটা মানুষের থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, আর এটাকে সামলানো তো। এক মিনিট, কি বললেন আপনি? এনভায়রনমেন্টাল ইনফেকশন? হ্যাঁ, মানে আমাদের চারপাশের পরিবেশে হতে পারে এমন ইনফেকশন হাওয়া বা জল থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। চলুন, আমি আপনাকে একটা পেশেন্ট দেখাবো। ছাড়ো আমাকে! কেন মারতে চাও আমাকে? ছেড়ে দাও আমাকে, যেতে দাও প্লিজ। দেখো, আমাকে যেতে দাও স্যার, প্লিজ হেল্প মি স্যার, হেল্প প্লিজ, হেল্প স্যার, হেল্প। এটা
এটা এনভায়রনমেন্টাল ইনফেকশনের কেস। নিউরোলজিক্যাল ইনস্টেবিলিটি এই ধরনের অসুখ সাধারণত পেশেন্টের মাথা ধীরে ধীরে খারাপ করে দেয়। ও নিজের ধৈর্য হারিয়ে ফেলতে পারে আর মাথার ব্যালেন্সও নষ্ট হয়ে যায়, যেমনটা নীলজের হয়েছে। আর ফিজিক্যাল কন্ডিশন, মানে আমি বলতে চাইছি এই ধরনের পেশেন্টরা কি খুব জোরে দৌড়তে পারে? হ্যাঁ, নর্মালি চলতে ফিরতে তো পারে, কিন্তু অসুখটা যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় তাহলে দৌড়ানোর পক্ষে সম্ভব নয়। কিন্তু স্যার অ্যাডাভিন ইঞ্জেকশন দিলে শরীরে কিছুক্ষণের জন্য শক্তি আসে। হ্যাঁ, কিন্তু ওটা সাইড এফেক্ট যথেষ্ট। স্যার, অ্যাডারভিন ইঞ্জেকশন দেওয়া যথেষ্ট ঝুঁকিপূর্ণ। রিস্কি হতে পারে, কিন্তু এই অপরাধের মানসিক অবস্থা যে ধরনের, তাতে হতে পারে যে ওর সাইড এফেক্ট নাও হতে পারে। কিন্তু যদিও নীলজের মতো মেন্টালি আনস্টেবল হয়, তাহলে চিন্তা আপনাদেরকেই করতে হবে। তার মানে এটাই যে একটা খুন করে থাকলে দ্বিতীয়বারও খুন করতে পারে। হ্যাঁ স্যার। কি প্রকাশ পঙ্কজকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে? নো, ঠিক আছে, আমি দেখছি। হতে পারে প্রকাশ ভয় পেয়ে পালিয়ে গেছে, না হলে দ্বিতীয় মার্ডারের পরিকল্পনা করছে। আরে বাবা, আজ তুমি তাড়াতাড়ি উঠে পড়লে। গুড মর্নিং। এই রইলো তোমার চা, তাড়াতাড়ি খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এটা কার পা? স্যার, আরও একটা মার্ডার। ওই ডক্টর ঠিকই বলেছিলেন, ওই খুনির মাথা খারাপ হয়ে গেছে, ওর মানসিক অবস্থা ঠিক নেই। স্যার, মনে হচ্ছে খুন করার একটা প্যাটার্ন বানিয়ে ফেলছে এই খুনি। এনার উপরে ব্লেম এটাই যে উনি নেচারকে ক্ষতি করছেন। ইলিগাল ডিফরেস্টেশন, জমি হাতানোর জন্য ইলিগালি গাছ কেটে ফেলা। ওই খুনি এনার সঙ্গেও তাই করেছে। আর তাও প্রকাশ উধাও হয়ে যাওয়ার ঠিক পরেই। ওয়েপেন কি ব্যবহার করেছে? 100% চেইনস, না হলে হাড়ের সঙ্গে মাংসকে এইভাবে কেটে বডিটাকে দু টুকরো করা এত সহজ নয়। স্যার, যদি চেনস ব্যবহার করেই থাকে তাহলে আওয়াজ নিশ্চয়ই হয়েছিল। বাড়িতে কেউ না কেউ তো শুনবে। রাতে কে কে ছিল? আমার হাজবেন্ড তো কাজের জন্য বাইরে থাকে, বাড়িতে শুধু আমি, বাবা আর আমাদের চাকর ছিল। আপনি কোনো আওয়াজ শুনেছিলেন? না, কোনো আওয়াজ শুনতে পাইনি। রামানন্দবাবুর কারোর সাথে শত্রুতা বা কেউ কোনোদিন হুমকি দিয়েছিলেন ওনাকে? হ্যাঁ, কিছু সপ্তাহ আগে কিছু অদ্ভুত হয়েছিল। বাবাকে কেউ ধমকাচ্ছিল, আর বাড়ির বাইরে দেওয়ালে কেউ কিছু লিখে দিয়েছিল যে শুধরে যাও, না হলে তোমার সাথে ওরকমই হবে যেটা তুমি গাছের সাথে করো। স্যার, এক্স্যাক্টলি যেরকম নবীনের কেসে হয়েছিল। স্যার,
একটা কথা কিছুতে মাথায় ঢুকছে না, খুনি কারোর বাড়িতে ঢুকে এরকম নৃশংসভাবে কাউকে খুন করে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর কেউ কিছু শুনলো না, কেউ দেখলোও না। কিভাবে? আজ এনাদের অজ্ঞান করে দেওয়া হয়েছিল। দেখুন, আমার সন্দেহ হচ্ছে যে আপনাদের অজ্ঞান করা হয়েছিল খাবারের মধ্যে কিছু মিশিয়ে, সেই জন্যে আপনারা কিছু শুনতে পাননি। অজ্ঞান? হ্যাঁ, কিভাবে সেটা জানি না, কিন্তু সেটা জানার জন্য আমাদের এখানে যত জিনিস আছে সেগুলো ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। বাড়িতে যত রকম খাবার জিনিস ছিল চেক করে নিয়েছি, আর পানিও। কিছুতেই ঘুমের ওষুধ পাইনি। নো সিডেটিভস। পেলে না? আরো শিওর? অ্যাবসলিউটলি। কিন্তু সারিকা, সবাই তো অজ্ঞান ছিল, তার মানে কোনো মাদক দ্রব্য নিশ্চয়ই থাকবে যার জন্য ওরা অজ্ঞান হয়ে গেছিল। খাবার জিনিসে, পানীয়তে, কিছুতে তো থাকা উচিত। কিসের মধ্যে ছিল? হ্যাঁ, মাদক দ্রব্য ছিল। এই এসিটার মধ্যে। এসিতে? ইয়েস, এই এসিতে মাদক দ্রব্য মেশানো হয়েছিল, আর এর হাওয়াটা ঘরের মধ্যে ঢোকা মাত্র মাদক দ্রব্য ছড়িয়ে পড়ে আর সবাই অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ। চেক ইট। ইয়েস। দেখো সালুখে, তুমি আন্দাজে ঢিল মারছো না তো? এটা কি করে হতে পারে? এরকমই হয়েছে বস। এসিতেই মাদকদ্রব্য ছিল। আমি ওই এসিটার ব্লোয়ারে, ফিল্টারে সব জায়গায় সেনেটিভ পেয়েছি, আর সেটাও খুব হাই ডোজে। মাই গড, এটা কি করে হতে পারে? বস, এসিতে সেনেটিভ ছিল, মাদকদ্রব্য ঘরের মধ্যে ছড়িয়ে যায় আর সবাই অজ্ঞান হয়ে যায়। খুনি আসে আর বিনা বাধায় ওকে খুন করে, ও চলে যায়। কেউ কিচ্ছু শুনতে পায়নি। আচ্ছা ঠিক আছে। সালুকে ফোন করেছিল, বলছিল রামানন্দর বাড়িতে যে এসি মেশিনটা ছিল সেটাতে বিষাক্ত গ্যাস ভরা ছিল, অ্যানেস্থেটিক গ্যাস। অ্যানাস্থেশিয়া দিয়ে লোকেদের ট্রিটমেন্ট করা হয় শুনেছি। আরে তো এই খুনি তো দেখছি বেশ ধূর্ত। প্রকাশের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, কিছু জানতে তো পারিনি, বাট আই এম শিওর পরের খুনের প্ল্যান করছে। কিন্তু খুনি যদি অসুস্থ হয় তাহলে প্রকাশ তো ভালোই দৌড়িয়েছিল। স্যার, এমনটাও তো হতে পারে যে অন্য কাউকে দিয়ে এই খুনটা করিয়েছে। তাহলে ও পালিয়ে গেল কেন? এই শব্দটা কিসের? চলো তো। তোমাদের কাজ আমি করছি এসিপি, শহরকে পরিষ্কার, আর আমার এই রাস্তায় যে আসবে তাকেও আমি এই জগৎ থেকে পরিষ্কার করে দেব। এ কে হতে পারে? স্যার, মনে হয় খুনি জানতে পেরে গেছে আমরা ওর পিছনে আছি, ওই জন্য পাগল হয়ে গেছে। ধরো ওকে।
সিআইডি থেকেই লিস্ট এসছে। এরা তো ওই লোকগুলি যাদের নয়েজ পলিউশনের ধমকি দেওয়া হয়েছে। সখারাম, ওই ক্লাবের মালিককে মনে আছে? আরে যাকে কদিন আগে ধমকি দেওয়া হয়েছিল। কে স্যার? ও বীর। আচ্ছা সখারাম, ওর বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে নাকি? হ্যাঁ স্যার, ওটা তো রেসিডেন্সিয়াল এরিয়া না, তো আশপাশের 2-4টে ঘর থেকে কমপ্লেন এসছে যে অনেক রাত্রির পর্যন্ত জোরে মিউজিক চলে, এই সব কমপ্লেন। আওয়াজ মানে নয়েজ পলিউশন। সখারাম, তুমি একটা কাজ করো, হ্যাঁ তুমি সিআইডির লোকেদের ফোন করো এখনই, এই সময়। তাড়াতাড়ি করো অভিজিৎ, তাড়াতাড়ি। স্যার আমরা অন দ্য ওয়ে। ও নাইট ক্লাবের মালিক, ওর নাম বীর। কিন্তু স্যার ব্যাপারটা কি? দয়া, লোকাল ইন্সপেক্টর থেকে জানা গেছে বীরকেও একই রকম হুমকি দেওয়া হয়েছে, আর সেটাও শব্দ দূষণ করার জন্য। সরি স্যার, কিন্তু নয়েজ পলিউশন এটা একটু বেশি হয়ে গেল না? রবি, ওর মানসিক অবস্থা ঠিক নেই, এই খুনি যা খুশি করতে পারে। ডোন্ট ওয়ারি স্যার, ওই খুনি যদি ওখানে থাকে তাহলে এবারে আর আমাদের হাত থেকে বাঁচবে না স্যার। এই প্রকাশ কিন্তু এখনো নিখোঁজ, আর বীরের প্রাণ সংশয় রয়েছে। যে করেই হোক ওকে সুস্থ আর নিরাপদে আমাদের এখানে নিয়ে এসো। হ্যালো। হ্যালো বীর, আমি এসবি প্রদ্যুমান বলছি, সিআইডি থেকে। সিআইডি? কি হয়েছে স্যার? আমার কথা মন দিয়ে শোনো, তোমার প্রাণ সংশয় রয়েছে। কি মানে? মানে আমাকে কে মারতে চায়? দেখো বীর, যদি তুমি ক্লাবে থাকো তাহলে বাইরে কোনো মতেই যেও না। আমাদের অফিসার্স তোমার ওখানে যাচ্ছে তোমার সেফটির জন্য। আরো একটা কথা, ভিড়ের মধ্যেই থাকবে, লোকেদের মধ্যেই থাকবে, বুঝেছো? একা একদম থাকবে না। দেখো, আমি আমার কেবিনে যাচ্ছি, ঠিক আছে? আর কাউকে ভেতরে আসতে দেবে না, বুঝেছো? কাউকেই ভেতরে আসতে দেবে না। সিআইডি। এ ভাই শোনো, এদিকে এসো। হ্যাঁ স্যার। বীর কোথায়? স্যার উনি কারুর সাথে দেখা করতে চান না। আমরা সিআইডি থেকে আসছি। কোথায় ও? আসুন স্যার। এই 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 আরে গেল কোথায়?
তুমি এখানে কি করছিলে? হ্যাঁ, আমাদের হাত থেকে বাঁচার জন্য কি এইসব করছিলে? না অভিজিৎ, মনে তো হচ্ছে না। এর হাত পা বাঁধা ছিল, মনে হচ্ছে কেউ হাত পা বেঁধে ওকে এখানে ফেলে দিয়েছে। রবি, এসপি স্যারকে ফোন করে বলো যে প্রকাশকে পাওয়া গেছে, আর ওর একটু ফার্স্ট এড করে দাও। স্যার যাও। চলুন। বুঝতে পারছি না প্রত্যেকবারও পালিয়ে যাচ্ছে কি করে, ও কোথায় লুকিয়ে পড়ছে। হয় ও আকাশে উড়ে গেছে, না হলে মাটিতে ঢুকে গেছে। ও এখানেই আছে দয়া, এইখানে। কি? এইখানে। বাইরে আয়। কি খুন করার সময় নিজের হাত তো কাঁপেনি, এখন কেন কাঁপছে? জেলে যাবার ভয়। এই অ্যাড্রিনালিনের অ্যাকশন শেষ হয়ে গেছে। যে ইঞ্জেকশন নিয়ে তুমি পালাচ্ছিলে তার কাজ কিন্তু শেষ হয়ে এসেছে। এবার তুমি মুখ খুলবে নাকি মুখ খোলার জন্য একটা ইঞ্জেকশন দিতে হবে? আমি কোনো মজা পাই না ইঞ্জেকশন নিতে। এটা আমার এক বাধ্যতা, যেটা আমাকে নিতে হয়। একটা সময় ছিল যখন আমি শক্তিশালী এবং মজবুত ছিলাম, কিন্তু আমার একদিন খারাপ সময় এলো আর আমি একটা রোগে আক্রান্ত হলাম। ফ্যাক্টরি আর ওখান থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া আর আবর্জনা, যে পলিউশন ছিল তাতে কয়েক লাখ লোক ইনফেক্টেড ছিল। জানি না রোজ কত পেশেন্ট আসতো। ওদের সাথে থাকতে থাকতে আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম। এই রোগটা কবে হয়েছিল আপনার? 6 মাস আগে। আর এই 6 মাসে এই রোগ তোমার শরীরের সঙ্গে সঙ্গে তোমার মাথারও ক্ষতি করতে শুরু করে দিয়েছে। তুমি জানো তুমি কি করেছো? হ্যাঁ, আমি কারোর কোনো ক্ষতি করিনি, ক্ষতি করেছে ওরা। হাওয়া, জল সবেতে বিষ মিশিয়ে দিয়েছিল। ব্যাস, তখনই আমি ঠিক করেছিলাম যে লোকেরা আমার এই অবস্থা করেছে তাদের আমি ছাড়বো না। আমি বদলা নিয়েই ছাড়বো। আর সেই কারণে তুমি বিএমসিতে চাকরি নিয়েছিলে, যাতে এই শহরের পুরো ড্রেনেজের নকশাটা তুমি জানতে পারো। তারা সুযোগ নিয়ে তুমি ওখান থেকে পালিয়ে যেতে, আর আমাদের মনে হতো যে কোথায় তুমি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলে। একটা কথা কিন্তু আমি এখনো বুঝিনি, প্রকাশ তোমার কি ক্ষতি করেছিল? হ্যাঁ, ওকে কেন কিডন্যাপ করলে? ওই রাতে ও ওখানেই ছিল, রামানন্দের বাড়ির বাইরে। ওর বাড়ি জ্বালাতে এসেছিল। ও কিছু করতো তার আগেই ও আমাকে দেখে নিয়েছিল ঘর থেকে বেরোনোর সময়। আর তুমি ওকে তারপর কিডন্যাপ করে নিলে যাতে ও কারোর সামনে মুখ না খোলে। হ্যাঁ, তুমি ওকে মারতেও পারতে, তাহলে ওকে ওকে তুমি মারলে না কেন? আমি বললাম না স্যার, আমার বদলা শুধুমাত্র ওদের সাথে ছিল, যারা আশেপাশের হাওয়া জলকে বিষাক্ত করে তুলেছিল। আমি তো শুধুমাত্র আমার সংসার বাঁচাচ্ছিলাম। আমি কোনো ছোটবেলা থেকে খুনি ছিলাম না। এই দায়িত্বটা তোমাকে কে দিয়েছিল? শোনো, তোমার এই প্রতিশোধের আগুনে এতগুলো লোকের প্রাণ গেছে। এই কাজটা তোমার একদমই করা উচিত হয়নি। খুব অন্যায় করেছো তুমি। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার। আছো এখানে? আরে প্লিজ আমাকে বাঁচাও। হ্যালো, কেউ আছো এখানে? আরে কেউ তো বাঁচাও আমাকে। আরে কেউ কি শুনতে পাচ্ছো? আরে কেউ তো বাঁচাও আমাকে। আরে কেউ তো আমার আওয়াজ শুনছো? বাঁচাও।
তুমি কে? কি চাও তুমি? আরে বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। স্যার, আওয়াজ ওখান থেকে আসছে। বাঁচাও আমাকে। আরে কেউ কি আছো? আরে কেউ আছো এখানে? কেউ আমার কথা শুনতে পাচ্ছ? আরে আমার কথাটা তো শোনো, বাঁচাও। নমস্কার স্যার। নমস্কার স্যার। এটা বলো, যখন ব্লাস্ট হয়েছিল তখন কি তুমি এখানে ছিলে? ইয়ে স্যার, আমার সঙ্গে আরো একজন কনস্টেবল ছিল, হরনা। ওর প্রচন্ড আঘাত লেগেছে, এখনো হসপিটালে ভর্তি। তুমি এখানে পৌঁছলে কি করে? স্যার, আমরা নাইট ডিউটিতে ছিলাম, এখান দিয়ে যাচ্ছিলাম, তখনই একটা চিৎকার শুনতে পেলাম। আমরা ওকে দেখতে পাইনি। এখানে পৌঁছে আমরা কিছু করতে যাওয়ার আগেই বোম ব্লাস্ট হয়ে গেল। একটা কথা বলো আমায়, যখন তুমি এখানে এসেছিলে তখন তুমি এখান থেকে কাউকে যেতে দেখেছিলে বা পালাতে দেখেছিলে? হ্যাঁ স্যার, আমি ওকে তাড়াও করেছিলাম, কিন্তু ও পালিয়ে গেল। ও আমার আগেই ছিল, কিন্তু জানি না কেমন করে অদৃশ্য হয়ে গেল। আর এখানে হরনাথের অবস্থা ভালো ছিল না, তাই আমি